হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও ভৌতিক একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি বাস্তবেই ঘটেছিল সীমা আপুর সাথে। আর সেই সীমার বোন রিমা সব কিছুই শুনেছে এবং দেখেছে। এই জন্য সে আমাদের এই ঘটনাটি বলেছে। আমি আপনাদের আমার নিজের মতো করে এই ঘটনাটি শোনাচ্ছি। বড় আপু যখন বয়স তার 16 থেকে 17 বছর, আর আমার বয়স হচ্ছে 13 বছর, কিন্তু আমি সব কিছুই বুঝতে পারি এবং কি সবই দেখেছি আমার নিজ চোখে। এই কারণে আমি আপনাদের এই ভয়ঙ্কর ঘটনাটি বললাম। আর এই ভয়ঙ্কর ঘটনাটি আর কারো সাথে যেন না হয়, এই কারণে এই ঘটনার বলার উদ্দেশ্য। আমার বড় আপু যখন পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে চলে যায় এবং কি আমার ফ্যামিলি সবাই গ্রামের বাড়িতে একসাথে থাকার জন্য চলে যায়। আমার বাবা সরকারি একজন চাকরিজীবী, তার চাকরির মেয়াদ শেষ। এই কারণে সে যতই টাকা পয়সা পেয়েছিল রিটার্নের পরে সব টাকা পয়সা দিয়ে গ্রামের বাড়িতে সুন্দরভাবে থাকার জন্য একটা বাড়ি তৈরি করে। আর সেই বাড়িতে আমরা সবাই খুবই হাসি খুশিভাবেই থেকেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ফ্যামিলিতে এত বড় একটা ঝড় চলে আসবে। আজ আপনাদের বলছি আমি সেই ঝড়ের কথা। ঝড়টা আমার বড় আপুর সাথে হয়। আমরা গ্রামে অতটা ভাবে আর কি বড় হইনি, শহরেই বড় হয়েছি আমি আর আমার আপু। আর শহরের সব কিছুই আমরা ভালো মতো জানি, গ্রামের সব কিছু ভালো মতো ওরকম জানা হয় না। এবং কি প্রায় 2 থেকে 3 বছর পর পর গ্রামের বাড়িতে মামার বাড়িতে বেড়াতে আসতাম। এখন একেবারেই চলে এসেছি। আর ঢাকা শহরে থাকার যেই কালচারগুলো সেইগুলো গ্রামের বাড়িতে চলে না, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। কারণ আমাদের পোশাক আশাক যেইভাবে ঢাকা শহরে পরতাম সেইভাবেই গ্রামের বাড়িতে এসে সেই পোশাক আশাক পরতাম। কিন্তু এই পোশাক আশাক গ্রামের মানুষ মানে অন্য চোখে দেখত। আমার বড় আপু একটি চাকরি করে, মানে শহরের ভিতরে, প্রায় গ্রাম থেকে অনেক দূরেই আসতে হয়। প্রায় 2-3 কিলো রাস্তা হেঁটে আসতে হয়, আবার কত সময় অটো গাড়িতে আসে। এরকম প্রায় মাস 3 চাকরির পরে হঠাৎ করে আমার বড় আপু বাসায় ফিরে নেই, আর কোনো দিন ফিরবেও না। এই বাসায় না ফেরার কারণে আমার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। সেই সময় আমার বাবা কি করবে সবখানেই খুঁজতে থাকে এবং কি পুলিশকেও জানানো হয়, কিন্তু তারাও কোনো হদিশ দিতে পারে না। এমনকি 7-8 দিন পরে হঠাৎ করেই পুলিশ খবর পেল আমার আপুর লাশ পাওয়া গিয়েছে। আর সেই লাশ এতটাই বিভক্ত ছিল যে কেউ হয়তোবা অনেকজন মিলে আমার আপুর সাথে খারাপ কিছু করেছে, এরকম অবস্থা। 7-8 দিনের লাশ, পচা দুর্গন্ধর কারণে মানুষ থাকতে পারে না, এই কারণে লাশটা বেরিয়েছে। তা না হলে যদি মাটিতে পুঁতে দিত তাহলে লাশ আমরা জীবনেও খুঁজে পেতাম না। পোস্টমর্টেমের পর পুলিশ খবর দিল আপনার মেয়ের সাথে জিনা করা হয়েছে। এই কথা শোনার পর আমার বাবা অনেকটাই ভেঙে পড়ে। আর আপুর সাথে সেই রাতে কি ঘটনা ঘটেছিল, কি বা হয়েছে, আজ পর্যন্ত কেউ জানে না। এই আপুর দুর্ঘটনার পর আমরা অনেকটাই ভেঙে পড়ি। ভেঙে পড়ার পরেও বাবা অনেক সাহস দিয়ে আমাদেরকে বড় করে এবং প্রায় 1 বছর পর হঠাৎ করেই আমাদের এই এলাকা থেকে 3 জন ছেলের মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়
এটা কেউ বলতে পারে না, কিন্তু তাদের যে শরীরের অংশগুলো ছিল মনে হয় কোনো ক্ষুধার্ত বাঘ এসে তাদের শরীরের মাংসগুলো কুচরে কুচরে খেয়ে নিয়েছে। এই অবস্থায় সেই 3 জন মানুষের লাশ পাওয়া যায়। পোস্টমর্টেমের কোনো কিছুই আর থাকে না। এরকম বিশ্রীভাবে মরাটা খুবই ভয়ঙ্কর। এই সব ঘটনা আগে কখনো এলাকাতে হয়নি, কিন্তু হঠাৎ করে এরকম হওয়ার কারণটাই কী ছিল? আমার আপুর সাথে যা হয়েছে তা কি এই ছেলেদের সাথে হয়েছে কি না? তখন হঠাৎ করেই চেয়ারম্যানের ছেলে, সেই চেয়ারম্যানের ছেলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কি কারণে আত্মসমর্পণ করে সে সব কথাই আজকে আপনাদের বলবো। চেয়ারম্যানের ছেলে পুলিশকে স্টেটমেন্টে সব কিছুই বলে যে আমরাই সেই মেয়েটাকে ধর্ষণ করেছিলাম। আমরা 4 জন মিলে ধর্ষণের পর তাকে আমরা গলা টিপে মেরে ফেলি। মেরে আমরা ঝোপের ভিতরে সেই মেয়ের লাশটি ফেলে দেই। আর সেই মেয়ের আর কেউ নয়, আমার বড় আপু ছিল। আমার বড় আপুর এই রকম মৃত্যুর পরে আর তাকে কোনো দিন দেখতে পাইনি আমরা। স্বপ্নেও আমরা কোনো সময় তার সাথে দেখা হয়নি। তো এরকম একটা অবস্থায় এই চেয়ারম্যানের ছেলে আত্মসমর্পণ করলো। এটার কারণ কি ছিল? এই চেয়ারম্যানের ছেলে আর ওই 3 বন্ধু যখন মদ পান করে রাস্তায় হাঁটাহাঁটি করে চলাচল করছে, তখন বলে অনেক বড় একটা রাক্ষসের মতো মানুষ তার সামনে এসে খাড়ায়। আর এই রাক্ষসের মতো মানুষ দেখে এই 4 জন এতটাই ভয় পেয়েছিল যে তারা আর কিছুই করতে পারেনি। চেয়ারম্যানের ছেলে অনেক দৌড় দিয়ে বেঁচে যায়, কিন্তু এই 3 জন আর বাঁচতে পারেনি। তারা শিকার হয় সেই ভয়ঙ্কর দেখতে মহিলার রূপের। সেই ভয়ঙ্কর সেই মহিলাটি কে ছিল এটা কেউ বলতে পারে না। আর মহিলাটি তাদেরকে এরকমভাবে মেরেছে যে তাদের কোনো শরীরের মাংস আর শরীরে রাখেনি। সব মাংস মনে হয় চেঁচে খেয়ে ফেলেছে। এরকম একটা ভয়ঙ্কর মহিলা তাদের উপরে আক্রমণ করে। আর এই কারণেই চেয়ারম্যানের ছেলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সব কিছু বলে দেয়। বলে দেওয়ার পরেও পুলিশ তাদের গ্রেপ্তার করে থানা হাজতে নেয়। আমাদের ডাকে, আমরা সবাই সেইখানে যাই, আমরা ন্যায্য বিচার দাবি করি। তারপরে হঠাৎ একদিন আমি যখন বাইরে প্রস্রাব করার জন্য যাই, সেইখানে আমি হঠাৎ করে গোসলখানার দিকে যাই। আমাদের গোসলখানার পাশে কে যেন দাঁড়িয়ে কান্না করছে। আমি আস্তে আস্তে সেই দিকে গেলাম। যাওয়ার পরে দেখি সে আর কেউ নয়, আমার বড় আপু সেইখানে দাঁড়িয়ে কান্না করছে। আর এই জিনিসটা দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। বড় আপুর সেই পোশাক ছিঁড়ে যেন কেউ কুকুরের মতো খামচিয়ে তার পোশাক আশাক সব ছিঁড়ে ফেলেছে। আর তার গলার ভিতরে বড় হাতের ছাপ, আর চুলগুলো এলোমেলো, ভয়ঙ্করভাবে তার চেহারা। সেই রূপ দেখে আমি অনেক ভয় পেয়ে যাই এবং বড় আপু আমার দিকে একটানা চেয়ে থাকে। তখন বড় আপু আমাকে উদ্দেশ্য করে বলে, তোরা এইটা কি করেছিস বল? আমার সেই শত্রুকে কেন জেলে পাঠিয়েছিস? তোরা এক্ষুনি সেই শত্রুকে, আমার শত্রুকে জেল থেকে বের করে আনবি, আমি ওর শাস্তি দেব। এই কথা শুনে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। তখন বড় আপু আমাকে অনেক কথা বলল যে আমাকে তারা যেভাবে মেরে ফেলেছে আমি তাদেরকে সেইভাবেই মারব। আমার কি অপরাধ ছিল?
আমরা হয়তো বা কোনোই পোশাক আশাকে সমস্যা বা উচ্ছৃঙ্খল পোশাক আশাকে যদি পরে থাকি, তারা আমাদেরকে বলতে পারতো, আমাদেরকে সাবধান করতে পারো। কিন্তু কেন আমাকে এই নির্যাতন সইতে হলো, আর কেন আমাকে এইভাবে তারা মারলো, এইটার সঠিক বিচার একমাত্র আমি তাদেরকে দেব। এই কথার পরে হঠাৎ করেই বড় আপু সেখান থেকে চলে যায়। আমি চারদিকেই খুঁজতে থাকি তাকে বোঝানোর জন্য, কিন্তু সে আর দেখা দেয় না। হঠাৎ করেই আমি অজ্ঞান হয়ে পড়ি। সুস্থ হই, তখন দেখি আমার মা কোলের উপরে আমি শুয়ে আছি। মা বাবাকে সব ঘটনাই আমি খুলে বললাম। বলার পরে তারাও জিনিসটা ইগনোর করলো, বিশ্বাস করলো না। এই ঘটনার পরে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে আবারও সেই ঘটনা আমার মায়ের সাথে হয়। আমার মা দেখে আমার সেই বড় আপুর সেই উশৃঙ্খল সেই চেহারা। সেই মা ওই চেহারা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরেও সে দাঁড়িয়ে থাকে এবং আমার বড় আপু আমাকে যা যা বলেছে সেই ঘটনা আবারও সেই আমার মাকে বলতে থাকে। আর মা সব কিছুই বুঝতে পারে, কারণ একটা সন্তান যদি কোনো বিপদে বা কিছুতে সমস্যা হয়, মাই কিন্তু আগে জানে। আর মা সব কিছুই বিশ্বাস করেছে। মাকে এটাও বলেছে, মা আমার সাথে ওরা এতটাই অত্যাচার করেছে, মা আমি ওদের হাত পাও জোর করে ধরে বসেছিলাম, তাও আমাকে ছাড়েনি মা। 4 জন আমাকে নির্যাতিত করতে করতে আমাকে শেষ বেশ ছেড়ে দেয়নি মা, আমাকে লাস্টে গলা টিপে মেরে ফেলে মা। আমি নিজ হাতে তাদের মৃত্যু দিতে চাই। এই ঘটনার পরে বাবাকে সব কিছু বলা হয়। বাবা তারপর চেয়ারম্যানের কাছে গিয়ে সব কথা বলে। চেয়ারম্যান তখন সব কথা শুনে ছেলের কেসটা তুলে নেওয়ার জন্য বলে। আর চেয়ারম্যানের কাছে জাস্ট এই কথাটাই বলা হয়েছিল যে দেখুন, আমার মেয়ে মারা গেছে, আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে, কিন্তু আপনার ছেলে এখনও বেঁচে আছে, তার বাঁচার অধিকার আছে। আমি কেসটা তুলে নিচ্ছি, আপনি আপনার ছেলেকে সসম্মানে বাড়িতে নিয়ে আসুন। চেয়ারম্যান ভালো লোক, কিন্তু চেয়ারম্যানের ছেলেটা ভালো না। বাবা এই কথা বলার পরে কেসটা তুলে নেয়। তুলে নেওয়ার পরে চেয়ারম্যানের ছেলে ছাড়া পায়। ছাড়া পাওয়ার প্রায় মাসখানেকের মধ্যেই চেয়ারম্যানের ছেলের একই অবস্থায় মৃত্যু হয়। তার যে বন্ধু 3 জন যেভাবে মারা গিয়েছিল সেইভাবেই আবার তাকে মৃত্যু দান করে সেই ভয়ঙ্কর আত্মাটি। এখন ঘটনাটি এইখানেই শেষ, কারণ এরপরে আর তাদের সামনে কোনো দিন সেই বড় মেয়ে আসেনি, তার বোনও আসেনি। আর এই পর্যন্তই ঘটনা শেষ। কিন্তু একটা কথা জেনে রাখবেন সবাই, ভালোর ফল সবসময় ভালোই হয়। আপনার সামনে যদিও দেখেন উচ্ছৃঙ্খল কোনো কথাবার্তা বা উচ্ছৃঙ্খল পোশাক আশাক কেউ পরে যাচ্ছে, হ্যাঁ, তাকে লোভনীয় দৃষ্টিতে নয়, কিছু কথা দিয়ে তাকে বোঝান, তাকে ভালো পরামর্শ দিন, কিন্তু লোভনীয় দৃষ্টিতে তার দিকে এরকমভাবে চেয়ে থাকবেন না, যে কারণে হয়তোবা তার মৃত্যু হয়। বা এরকম মন স্থির করবেন না, কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে। বড় যারা আছে এবং সিনিয়র ভাই ব্রাদার যারা আছে, তারা সবাই ক্ষমা দৃষ্টিতেই দেখার অনুরোধ রইল। কারণ সত্য এই ঘটনাটি আমাদের এই শিক্ষাই দেয়, হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, একজনের সাথে একজনের রিলেশন করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু এই কারণে তাকে মৃত্যু এবং তার দেহ ভোগ করার অধিকার আমাদের নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। খোদা হাফেজ।